আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ edutubd.com এর পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমি নবম এবং দশম শ্রেণীর জন্য, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রত্যেকটা অধ্যায় একদম ভাগ ভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, একতরফা দাখিলা পদ্ধতি, এই পদ্ধতিটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। একতরফা দাখিলা পদ্ধতিটা আসলে কি? ইতিমধ্যে তোমরা জেনেছো যে আমরা লেনদেনগুলো দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি অনুসরণ করে লিপিবদ্ধ করে থাকি। দুতরফা দাখিলা পদ্ধতি, যেটা সেই 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি সর্বপ্রথম ইতালির ভেনিস শহরে তার গণিত শাস্ত্রের উপর একটা লিখিত গ্রন্থ বা বই, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা, এই বইটাতে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা সূত্র ব্যাখ্যা করে। এই দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু হিসাব রক্ষণের মূল নীতি। হিসাব রাখার ক্ষেত্রে আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতিটা অনুসরণ করে থাকি। এখন এই দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু সবগুলো প্রতিষ্ঠান ব্যবহার করে না। বিশেষ করে ছোটোখাটো যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে অনেক সময় দুতরফা দাখিলা পদ্ধতির যে মূল নীতি বা সূত্রের আলোকে আমরা লেনদেনগুলো লিপিবদ্ধ করে থাকি, সেটা অনেক সময় করে না। তাহলে কিভাবে করে? এক্ষেত্রে আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতিতে তোমার লেনদেনগুলো লিপিবদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়। মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো কিন্তু আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে লিপিবদ্ধ করি এবং সেক্ষেত্রে কারবার প্রতিষ্ঠানের মোট লাভ বা মোট ক্ষতি কিংবা নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ কিন্তু আমরা জানতে পারি। এটা যেহেতু একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, সুতরাং দুতরফা দাখিলা পদ্ধতিতে যেটা করা হয় এটা একটা পরিপূর্ণ হিসাব ব্যবস্থা, এবং এই হিসাব ব্যবস্থায় যদি আমরা এই হিসাবগুলো সংরক্ষণ করি তাহলে কিন্তু খুব একটা কোনোভাবেই আমাদের কোনো সমস্যা হয় না। দুতরফা দাখিলা পদ্ধতি যেহেতু বিজ্ঞানসম্মত পদ্ধতি, পক্ষান্তরে একতরফা দাখিলা পদ্ধতি কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তো এখানে আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে যখন আমরা লেনদেনগুলো লিপিবদ্ধ করতে পারছি না বা করছি না, যে সকল প্রতিষ্ঠান ছোট আয়তনের কিংবা লেনদেনের সংখ্যা অনেক কম, সেক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতিতে কিন্তু অনেক সময় লেনদেনগুলো লিপিবদ্ধ করা নাও হতে থাকতে পারে। আর এক্ষেত্রে কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিটা অনুসরণ করা হয়। এই পদ্ধতিতে যেহেতু দুটি পক্ষ থাকছে না, একতরফা অর্থাৎ একটি পক্ষের লেনদেনগুলো দুটি পক্ষের মধ্যে দুটি পক্ষ তো লিপিবদ্ধ করা হয় না। এক্ষেত্রে তো তোমার এখানে যেটা করা হচ্ছে, কোনো লেনদেনেরই দুটি পক্ষের এবং কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি কিন্তু কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি আমরা কিভাবে নিরূপণ করব? কোন কোন উপাদানগুলো এখানে আমার দরকার? একতরফা দাখিলা পদ্ধতিতে যদি তুমি কারবারের ফলাফলটা জানতে চাও, যে বিষয়গুলো তোমার সবচেয়ে প্রয়োজন সেই বিষয়গুলো হচ্ছে তোমার প্রারম্ভিক যে সম্পদগুলো আছে। একটা কারবার প্রতিষ্ঠানের 1 তারিখে, একটা কারবার প্রতিষ্ঠানের 1 তারিখে যে সম্পদগুলো থাকে, প্রারম্ভিক সম্পদ, যে উপাদানগুলো দরকার, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়, যে দায় দেনা থাকে, এই দুটা আমরা প্রারম্ভিক সম্পদ থেকে যদি প্রারম্ভিক দায় বাদ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার একতরফা দাখিলা পদ্ধতিতে যদি আমি আমাদের যে আর্থিক ফলাফলটা বের করতে চাই, সেক্ষেত্রে আমার প্রারম্ভিক মূলধনটা প্রয়োজন। এবং প্রারম্ভিক মূলধন প্রয়োজন তখন প্রারম্ভিক মূলধনের বের করা যে সূত্র, সেটা হচ্ছে এই প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক মূলধন। আমার যেটা জানতে হবে তার মধ্যে সর্বাগ্রে যেটা থাকবে প্রারম্ভিক মূলধন। 1 নম্বরে যেটা দরকার প্রারম্ভিক মূলধন।
প্রারম্ভিক মূলধন বের করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন বের করতে গেলে আমার প্রারম্ভিক যে সম্পদ থাকবে টোটাল সম্পদটাকে কিন্তু আমরা যোগ করে নেব। প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমরা বাদ দেব প্রারম্ভিক মোট দায়। তাহলে সর্বপ্রথমে যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। একতরফা দাখিলা পদ্ধতিতে যে গাণিতিক ক্যালকুলেশন প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো যখন আমরা সমাধান করব, সলভ করব, তখন আমার সর্বাগ্রের প্রয়োজন যেটা সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এবং এই প্রারম্ভিক মূলধন বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। এখন প্রারম্ভিক মোট সম্পদ কি? প্রারম্ভিক মোট সম্পদ কি? প্রারম্ভিক মোট সম্পদ কিন্তু অনেকগুলো থাকতে পারে। অনেক সময় দেখবা যে তোমাদের প্রশ্নপত্রে যখন থাকবে প্রারম্ভিক মোট সম্পদ একটা দিয়ে দিয়েছে 1 তারিখের, সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদগুলো হচ্ছে প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক মোট দায়। যদি যোগফলটা সমষ্টিটা দেওয়া থাকে তোমরা সরাসরি প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিবে। আর যদি তোমার প্রারম্ভিক মোট সম্পদ না দিয়ে থাকে, অনেকগুলো প্রারম্ভিক সম্পদ থাকে, যেমন দালান কোঠা আছে, হাতে নগদ আছে, দেনাদার আছে বা আরও কয়েকটা আছে, তখন তোমরা টোটাল সম্পদটাকে সবগুলো সম্পদ লিখে যোগ করে ফেলবে। একইভাবে যদি প্রারম্ভিক কোনো দায়ী দেনা থাকে সেই দায়ী দেনাগুলোও কিন্তু যোগ করে ফেলবে। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে আমরা যেটা পাবো প্রারম্ভিক মূলধন। একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্ক করতে গেলে তাহলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এরপরে যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে সমাপনী মূলধন। দ্বিতীয় নম্বরে আমার প্রয়োজন সমাপনী মূলধন। সমাপনী মূলধন। এখন সমাপনী মূলধনটা আমি কিভাবে পাবো? সমাপনী মূলধনটা পাওয়ার জন্য একইভাবে সমাপনী অর্থাৎ একটা বছরের শুরুতে যেটা ছিল সেটা কিন্তু প্রারম্ভিক। তাহলে একটা বছর শেষে অর্থাৎ বছরটা যদি 1 জানুয়ারি শুরু হয় তাহলে 31শে ডিসেম্বর তারিখে, অথবা যদি 1 জুলাই শুরু হয় তাহলে 30শে জুন তারিখে। এটা কিন্তু তোমরা খেয়াল করে দেখবে যে বছরটা শুরু কখন, আর্থিক বছরটা শুরু কখন। এটা কি তোমার 1 জানুয়ারি নাকি 1 জুলাই নাকি 1 মার্চ নাকি 1 এপ্রিল? যখনই হোক 12 মাস পূর্তিতেই আমার সমাপনীটা হবে। তো সমাপনী যে মূলধন যখন আমরা বের করব বছর শেষে 31শে ডিসেম্বর, যদি 1 জানুয়ারি হয় 31শে ডিসেম্বরে যে সম্পদগুলো থাকবে, যতগুলো সম্পদ থাকবে সবগুলো সম্পদের নাম লিখে তোমরা যোগ করে তোমরা যেটা পাবে সমাপনী মোট সম্পদ। অর্থাৎ সমাপনী মূলধন নির্ণয় করার জন্য সমাপনী মূলধন নির্ণয় করার জন্য তোমার প্রয়োজন সমাপনী মোট সম্পদ, সমাপনী মোট সম্পদ, সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। সমাপনী মোট দায় অর্থাৎ সম্পদ যেমন 1 বা একাধিক থাকতে পারে, দায়ও কিন্তু 1 বা একাধিক থাকতে পারে। যদি 1-এর অধিক থাকে তাহলে সবগুলো আমরা পরপর যোগ করে নেব। আবারও বলি, যদি 1-এর অধিক থাকে তাহলে পরপর সবগুলো আমরা যোগ করে নেব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করবে। আবারও বলি আমি, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, যে প্রারম্ভিক হচ্ছে 1 তারিখেরগুলো আর সমাপনী হচ্ছে বছর শেষে 30 বা 31 তারিখেরগুলা। এখন 30 তারিখ কেন বললাম? যদি 30শে জুন হয়, আর্থিক বছর যদি শুরু হয় 1 জুলাই তবে অবশ্যই শেষ হবে 30শে জুন। আর আর্থিক বছরটা যদি শুরু হয় 1 জানুয়ারি তাহলে শেষ হবে 31শে ডিসেম্বর। এজন্যই কিন্তু আমি 30 বা 31 তারিখ বললাম। আর এক্ষেত্রে আরও যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্ক করার জন্য, যদি প্রতিষ্ঠানে অতিরিক্ত কোনো মূলধন মালিক আনে, অতিরিক্ত মূলধন যদি মালিক আনে, অতিরিক্ত মূলধনটা কি? মালিক বছরের শুরুতে যেটা নিয়ে আসছে, বছরের শুরুতে যেটা মালিক নিয়ে শুরু করলো, প্রারম্ভিক সব সম্পদগুলো নিয়ে শুরু করেছে, ওটা তো প্রারম্ভিক মূলধন। আর বছর যদি শুরু করে, বছরের মাঝামাঝি সময় বিভিন্ন প্রয়োজনে মালিক কিন্তু নগদ অর্থ আনতে পারে বা মালিকের ব্যক্তিগত টাকায়
অন্য কোনো কিছু সম্পদ আনতে পারে, মালিকের ব্যক্তিগত টাকা কারবারে যদি কোনোভাবে ঢুকে থাকে, অর্থাৎ কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগত টাকায় পরিশোধ করলো, ব্যক্তিগত টাকায় কারবারের কর্মচারীদের টাকাটা পরিশোধ করলো, এরকমও যদি হয় তবে কিন্তু অবশ্যই তোমার সেটা অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য হবে। বা বছরের মাঝামাঝি সময় কারবারের প্রয়োজনে মালিক একটা কম্পিউটার নিয়ে আসলো, যার মূল্য ব্যক্তিগত টাকা একটা কম্পিউটার কিনলো যার মূল্য 50,000 টাকা, এই 50,000 টাকা কিন্তু অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য হবে। তো এই অতিরিক্ত মূলধন যদি মালিক নিয়ে আসে, সেই অতিরিক্ত মূলধনের পরিমাণটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে যে অতিরিক্ত মূলধন কোনো কিছু আছে কিনা, কারণ এটা আমার লাভ বা ক্ষতি নিরূপণের জন্য একান্ত অপরিহার্য। এরপরে আসো যেটা প্রয়োজন, মালিক যদি তার কারবার প্রতিষ্ঠান থেকে, মালিকের ব্যবসায়ী প্রতিষ্ঠান, মালিকের যদি প্রয়োজন লাগে কারবার প্রতিষ্ঠান থেকে কোনো কিছু পণ্য হোক, নগদ অর্থ হোক, যাই হোক নিতেই পারে। কিন্তু আবারও বলি, মালিকের প্রয়োজনে মালিক কারবার থেকে নগদ অর্থ নিতে পারে, মালিকের প্রয়োজনে মালিক কারবার থেকে তোমার পণ্য নিতে পারে, মালিকের প্রয়োজনে কারবারের টাকা ব্যাংকে জমা আছে সেখান থেকে নিতে পারে টাকা, যেটাই নিক না কেন এই টাকার হিসাবটা কিন্তু কারবার প্রতিষ্ঠানকে রাখতে হবে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে যা কিছুই আনুক না কেন, যা কিছুই উঠাক না কেন, সেটা উত্তোলন হিসাবে গণ্য হবে। আবারও বলি, মালিক কারবার প্রতিষ্ঠান থেকে যা কিছু নিবে, যা কিছু মিন এটা পণ্য হতে পারে, নগদ অর্থ হতে পারে, কারবার প্রতিষ্ঠানকে যাই নিবে সেটা হচ্ছে উত্তোলন হিসেবে গণ্য হবে। এবং একতরফা দাখিলা পদ্ধতিতে মালিকের প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি নিরূপণ করার জন্য এই উত্তোলনের পরিমাণটা জানাও কিন্তু অপরিহার্য। তাহলে 4 নাম্বার যে পয়েন্ট সেটা যদি আমরা জানি সেটা হচ্ছে উত্তোলন। তাহলে উত্তোলনটা কি? মালিক তার নিজ প্রয়োজনে কারবার থেকে, মালিক যদি তার ব্যক্তিগত টাকায় কোনো কিছু কিনে নিজে খরচ করে সেই হিসাবটা কিন্তু এখানে আসবে না এবং সেটা কিন্তু লেনদেন হিসেবেও গণ্য হবে না। তাহলে এই 4টা বিষয় কিন্তু আমাকে জানতে হবে। একতরফা দাখিলা পদ্ধতিতে যখন তোমাদের অঙ্কগুলো আসে পরীক্ষায়, খুব সহজভাবে শুধুমাত্র কি আছে তোমার তথ্যগুলো তোমার দেখতে হবে, ভালো মনোযোগ সহকারে পড়তে হবে, পড়ে তোমাকে প্রারম্ভিক মূলধন বের করতে হবে, তোমাকে বের করতে হবে সমাপনী মূলধন, তোমাকে খুঁজে বের করতে হবে অতিরিক্ত কোনো মূলধন আছে কিনা এবং খুঁজে বের করতে হবে উত্তোলন আছে কিনা। এই 4টা তথ্য যদি তুমি বের করতে পারো তাহলে কিন্তু এই 10টা নাম্বার যেটা থাকবে সেটা তোমার জন্য পাওয়া খুব ইজি ব্যাপার হয়ে যাবে। আমি আবারও বলি, এই 10টা নাম্বার পাওয়া তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। এখন আসো, আমরা প্রশ্নপত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো এটা থাকে। তো প্রারম্ভিকের মূলধন পরিমাণ নির্ণয় করার সূত্রটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই প্রারম্ভিক মোট সম্পদ কোনগুলো? 1 তারিখে যেগুলো কারবার প্রতিষ্ঠানে আসছে সেগুলো। তা প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় যদি বছরের শুরুতে থাকে সেটা বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধনটা পেয়ে যাচ্ছি। সমাপনী মূলধন 31 বা 30 তারিখে, একটা আর্থিক বছরে 30 বা 31 তারিখে, হয় 31শে ডিসেম্বর হবে, নয়তো বা 30শে জুন হবে, বা অন্য কোনো মাস হলেও হতে পারে, অসুবিধা নেই। 30 বা 31 তারিখে যে সম্পদ থাকে সেই মোট সম্পদগুলো, যতগুলো সম্পদ থাকবে যোগ করলে আমরা মোট সম্পদ পাবো এবং এই মোট সম্পদ থেকে আমরা যদি এক বা একাধিক দায় থাকে সেই দায়গুলো যোগ করব, করার পরে সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিব, দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে আমার সমাপনী মূলধন। এবার আসো, আমার বেশিরভাগ ক্ষেত্রেই গ নাম্বার প্রশ্ন আছে, উক্ত প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির পরিমাণ নিরূপণ করো। লাভ বা ক্ষতিটা আমি কিভাবে করব? এখন একটা ফর্মুলার সাহায্যে এই 4টা তথ্য যদি তোমার জানা থাকে তাহলে একটা ফর্মুলায় বসিয়ে দিলেই তুমি কিন্তু অঙ্কটা পেরে যাচ্ছে গ নাম্বারের। এবং ক এবং খ নাম্বারের যে অঙ্ক করার নিয়ম সেটা কিন্তু ইতিমধ্যে তোমরা আয়ত্ত করে ফেলেছ। এখন আসো গ নাম্বারে। এখন আমরা লিখব লাভ বা ক্ষতি নির্ণয়ের সূত্র। একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে লাভ বা ক্ষতি নির্ণয়ের সূত্র। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী যখন আমরা কারবার প্রতিষ্ঠানের মোট লাভ বা নিট লাভের পরিমাণ
বের করি কিংবা আর্থিক অবস্থার চিত্র তুলে ধরি, তোমাদের পাঠ্য বইয়ের 10ম অধ্যায় আর্থিক বিবরণী চ্যাপ্টারে আছে। ওখানে যখন আমি যাব তখন কিন্তু তোমরা এটা দুতরফা দাখিলা পদ্ধতিতে লাভ বা ক্ষতির পরিমাণ নিরূপণ করা সেটা কিন্তু আমরা জানবো, এবং ওটা কিন্তু একটা বিস্তৃত অধ্যায় এবং অনেক বড় অধ্যায়, অনেক কিছু ওখান থেকে তোমাদেরকে জানতে হবে। আমি আবারও বলছি, আমি 9ম শ্রেণীকে টার্গেট করে এগিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা 10ম শ্রেণীতে যারা এসএসসি পরীক্ষা আগামীতে দিবে তাদের জন্য এটা রিভিশন হয়ে যাচ্ছে। আর কিছু কিছু ভিডিও কিন্তু আগেই তোমাদের 10ম অধ্যায় সহ অন্যান্য অধ্যায়গুলো আছে, তোমরা দেখতে থাকো। এবং যদি কারোর দেখা যাচ্ছে কোনো একটা অংশ বা কোনো একটা অধ্যায় খুব বেশি জরুরি, তাহলে কিন্তু আমাদেরকে লিখতে পারো। তোমরা যদি লিখো, তোমরা বারবার তোমাদের মন্তব্যগুলো যেন তোমরা কমেন্টস করো, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় তোমাদের চাহিদা কি জানার জন্য। যাই হোক, এখন আমরা আসি, আমরা লাভ বা ক্ষতি কিভাবে নির্ণয় করব। আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা এখানে লিখব লাভ বা ক্ষতি। দেখো আমরা কিন্তু লিখছি লাভ বা ক্ষতি। আমি কিন্তু জানি না প্রতিষ্ঠানের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য প্রথমেই আসবে সমাপনী মূলধন। সমাপনী মূলধন কিভাবে আমরা বের করব সেটা ইতিমধ্যে তোমরা জেনে গেছো। সমাপনী মূলধনের সঙ্গে আমরা যোগ করব উত্তোলন। সমাপনী মূলধনের সাথে আমরা যোগ করব উত্তোলন। যদি মালিক সমাপনী মূলধন কোনগুলো 31 তারিখে যে সম্পদগুলো আছে সেই সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা সমাপনী মূলধন পাবো। এর সাথে আমরা যোগ করব উত্তোলন। উত্তোলন কি? মালিক কারবার প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে থাকে সব কিছুই কিন্তু উত্তোলন। এখান থেকে আমরা এই দুটার যোগফল থেকে বিয়োগ করব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কোনগুলো? প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন এবং প্রারম্ভিক মূলধনের সাথে আমরা যোগ করব অতিরিক্ত মূলধন যদি মালিক এনে থাকে। অতিরিক্ত মূলধন যদি মালিক এনে থাকে। এবার আসো আরেকটা তথ্য তোমাদেরকে আমি বলি, যেটা অঙ্কে প্রায়ই এসে থাকে, যে উত্তোলনটা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেওয়া থাকে। সাপ্তাহিক উত্তোলন এত টাকা। এখানে যেহেতু সুদ টুদ কোনো কিছু আমরা করব না, সুতরাং সুদ নির্ণয় করতে হচ্ছে না। সুতরাং যদি বলে সাপ্তাহিক উত্তোলন 200 টাকা, তাহলে 1 বছর সমান কত সপ্তাহ? 52 সপ্তাহ। 52 দিয়ে গুণ করে ফেলবে। টোটাল বছরের উত্তোলন কত? প্রতি মাসে উত্তোলন 1000 টাকা। যদি প্রতি মাসে 1000 টাকা উত্তোলন হয় তাহলে 12 মাসে 12 দিয়ে গুণ করে ফেলবে। 12 মাসে 12,000 টাকা। কোনো কিছু না থেকে যদি বলে পণ্য 5000 টাকার উত্তোলন করেছে, নগদ 3000 টাকা উত্তোলন করেছে, তার টোটাল উত্তোলন কত টাকা? তার পণ্য হচ্ছে 5000, নগদ হচ্ছে 3000, মোট 8000। কিংবা এমন আছে যে ব্যাংক থেকে 10,000 টাকা উত্তোলন করেছে, নগদ উত্তোলন করেছে 1000 টাকা, তাহলে মোট উত্তোলন কত? 11,000 টাকা। এভাবে আমরা সমাপনী মূলধনের সঙ্গে উত্তোলনটা যোগ করব এবং প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করলাম। ধরি সমাপনী মূলধনের পরিমাণ 50,000 টাকা, উত্তোলনের পরিমাণ 5,000 টাকা, বিয়োগ প্রারম্ভিক মূলধনের পরিমাণ 30,000 টাকা, অতিরিক্ত মূলধনের পরিমাণ 10,000 টাকা। এক্ষেত্রে দেখো 55,000 বিয়োগ 40,000, তাহলে বিয়োগ করলে থাকছে 15,000 টাকা। আমরা কিন্তু 15,000 টাকা পেয়ে গেলাম। 15,000 টাকা পেয়ে গেলাম এবং এই 15,000 টাকা লাভ না ক্ষতি সেটা কিভাবে আমরা জানবো? আমি বলছি এটা লাভ। আমি বললাম এটা লাভ। তাহলে কেন লাভ? তাহলে ক্ষতি নয় কেন? খেয়াল করবে, সমাপনী মূলধন এবং উত্তোলনের পরিমাণ যোগফল সমষ্টি যদি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের চেয়ে বেশি হয় তবে সেটা হবে লাভ। অর্থাৎ এর যোগফলটা যদি বেশি হয়, এটা যদি কম হয় তাহলে হবে লাভ। পক্ষান্তরে যদি এখানে 50,000 টাকার জায়গায়
এখানে 25,000 টাকা হতো। আবার খেয়াল করো, 50,000 টাকার জায়গায় যদি এখানে 25,000 টাকা হতো তাহলে এটা কত হতো? এটা হতো 30,000 টাকা। খেয়াল করো, এটা হতো 30,000 টাকা। এই 30,000 টাকা থেকে যখন আমি 40,000 টাকা বিয়োগ করতাম, আমার ফলাফলটা আসতো কি? বিয়োগ মাইনাস চিহ্ন একটা থাকতো, 10,000 টাকা। তার মানে সমাপনী মূলধন এবং উত্তোলনের যে সমষ্টি, তার থেকে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের সমষ্টিটা বেশি। সুতরাং আমরা এখানে নিশ্চিত মনে লিখে দিতাম, সুতরাং ক্ষতির পরিমাণ 10,000 টাকা। তখন কিন্তু 10,000, যখন আমি ক্ষতি লিখব, এখানে যখন মাইনাস 10,000 আসবে তখন কিন্তু এটা কি আসবে? ক্ষতি আসবে। এখানে কিন্তু আমি এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু না লিখে নিচের লাইনে চলে আসবে একদম। এটা বিয়োগ চিহ্ন মানে এটা ক্ষতি, এটা যোগ চিহ্ন মানে এটা লাভ। আমি নিচের লাইনে লিখব, সুতরাং ক্ষতির পরিমাণ, এই লাইনটাকে ছেড়ে আসব, ক্ষতির পরিমাণ 10,000 টাকা। এই লাইনটাকে ছেড়ে এসে নিচে লিখব ক্ষতির পরিমাণ। ওখানে এই 10,000 বা 15,000 যাই হোক না কেন, এটার আগে যদি যোগ চিহ্ন আসে তাহলে হবে বেশি হয়, অর্থাৎ সমাপনী মূলধন এবং উত্তোলনের পরিমাণ বেশি হয়, তাহলে হবে লাভের পরিমাণ। আর যদি সমাপনী মূলধন এবং উত্তোলনের পরিমাণ প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের তুলনায় কম হয়ে থাকে, তবে আসবে ক্ষতির পরিমাণ। এবং এটা আসবে, এটা বেশি হলে, প্রথম অংশটা বেশি হলে আসবে লাভের পরিমাণ। এখন যে কোনো অঙ্ক যদি তোমাদের আসে একতরফা দাখিলা পদ্ধতির, আমার মনে হয় তোমরা পারবে। এখন এই মুহূর্তে আমি তোমাদের সামনে তোমাদের পাঠ্য বইয়ের 31 পেজ পৃষ্ঠা নাম্বারে একটা কাজ আছে। পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী। 2014 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ 15,000 টাকা এবং তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি। এখন তথ্য কিন্তু আমি 4টার কথা বলেছি এখানে: প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন। এখানে একটা কথা বলছে যে উক্ত বছরে তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি, অর্থাৎ অতিরিক্ত মূলধনের পরিমাণ কত? এখানে 0, অতিরিক্ত মূলধন নাই। এবং তাহলে বলছি কি যে 31শে ডিসেম্বর 2014 তারিখে মোট সম্পদ 1,20,000 এবং মোট দায় 30,000 টাকা ছিল। তো এখন তোমার এখানে কিন্তু প্রারম্ভিক জানুয়ারি মূলধনের পরিমাণটা কিন্তু দেয়া আছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেয়া আছে। লাভ ক্ষতির পরিমাণটা নির্ণয় করো। সমাপনী মূলধনের পরিমাণও এখানে কিন্তু দেয়া আছে। মোট সম্পদ ছিল এত টাকা, মোট দায় এটা বের করে নিতে হবে। তো এখন আসো, আমি এই কাজটা এখন তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু খেয়াল করো। পৃষ্ঠা নাম্বার 31, পৃষ্ঠা 31 এর কাজ। এখানে কিন্তু সৃজনশীল আকারে কোনো প্রশ্ন দেয়া নেই, সরাসরিভাবে আমার লাভ ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বলেছে এবং যেভাবে করতে বলেছে ওটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখানে বলেছে তার 1 তারিখে তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। এখানে মূলধনের পরিমাণ 1 তারিখে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 1 তারিখে যেহেতু প্রারম্ভিক মূলধন 70,000 টাকা। সমাপনী মূলধন এখানে এরপরে বলেছে তার উত্তোলনের পরিমাণ, আমি দিয়ে দিই উত্তোলনের পরিমাণ, যেহেতু আমি সবই করব। উত্তোলন 15,000 টাকা। এরপরে বলেছে তিনি অতিরিক্ত কোনো মূলধন আনয়ন করেননি। অতিরিক্ত মূলধনের পরিমাণ যেহেতু আনেনি এবং কথাটা এখানে দেয়া আছে, অতিরিক্ত মূলধন কি আছে? কিছু নাই, 0 টাকা। আমি তোমাদের অঙ্ক করার জন্য 0 টাকা দিলাম। এটা যদি কেউ না লিখেছে অতিরিক্ত মূলধন এত টাকা, তাতেও কোনো সমস্যা নাই। এরপরে আসো, সমাপনী মূলধন কত? সমাপনী মূলধন এখানে বের করতে হবে। সমাপনী মূলধন
সমাপনী মূলধন ইকুয়াল টু সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। সমাপনী মোট সম্পদের পরিমাণ দেয়া আছে 1,20,000 টাকা এবং মোট দায়ের পরিমাণ দেয়া আছে 30,000 টাকা। এটা হচ্ছে 30,000 বাদ দিলে 90,000 টাকা। এখন আমরা কি করব, এখানে কিন্তু সমস্ত তথ্যগুলো আমরা পেয়ে গেলাম। আমরা ফর্মুলাটা লিখব যে আমরা জানি আমি একটু এই সাইডে করছি, তোমরা খেয়াল করো। আমরা জানি লাভ অবলিক ক্ষতি ইকুয়াল টু, এখানে আমরা ফর্মুলাটা লিখে নিব সমাপনী মূলধন যোগ উত্তোলন, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব, বিয়োগ আমার জায়গা নাই আমি নিচে লিখছি প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন আসে সমাপনী মূলধন, এখানে কত বের হয়েছে 90,000 টাকা। আমরা সরাসরি ওখান থেকে মান পেয়ে যাচ্ছি। উত্তোলনের পরিমাণ 15,000 টাকা, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। বিয়োগ করব প্রারম্ভিক মূলধন, এখানে আছে 70,000 টাকা, অতিরিক্ত মূলধন 0 টাকা। তাহলে এখানে যোগ করলে 90, 1,05,000 টাকা বিয়োগ 70,000 টাকা। $35,000 টাকা। খেয়াল করো এখানে কিন্তু সমাপনী মূলধন এবং উত্তোলন এর পরিমাণটা প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের চেয়ে কিন্তু বেশি, এ কারণে এটা হবে, সুতরাং লাভের পরিমাণ, এটা অবশ্যই লাভ হবে, লাভের পরিমাণ 35,000 টাকা। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যখন অঙ্কগুলো করব তখন তথ্যগুলো লাগছে, আবারও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ লাগবে, প্রারম্ভিক মূলধনটা আমরা পাচ্ছি তাহলে কোথা থেকে, প্রারম্ভিক মোট সম্পদ এবং থেকে যদি প্রারম্ভিক মোট দায় বাদ দিই তাহলে আমরা প্রারম্ভিক মূলধনটা পেয়ে যাচ্ছি। এবং প্রারম্ভিক মোট সম্পদ বের করতে গেলে প্রারম্ভিক যতগুলো সম্পদ থাকবে সেই সম্পদগুলো যোগ করে মোট সম্পদ পেয়ে যাবো। একইভাবে প্রারম্ভিক যে দায়গুলো থাকবে সেই সবগুলো দায় যোগ করে আমরা প্রারম্ভিক মোট দায় পেয়ে যাব। একইভাবে সমাপনী অনেকগুলো সম্পদ যদি থাকে সেই সম্পদগুলো আমরা যোগ করব এবং সমাপনী অনেকগুলো যদি দায় থাকে এক বা একাধিক সেই দায়গুলো আমরা যোগ করব, করার পরে সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় আমরা বাদ দিব, দেওয়ার পরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সমাপনী মূলধন। এছাড়া আরেকটা তথ্য যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন, অর্থাৎ বছরের যে কোনো সময় মালিক যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এই অতিরিক্ত মূলধনটা যদি থাকে সেই অতিরিক্ত মূলধনটা লাগছে। আর মালিক নিজ প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো কিছু উত্তোলন করে থাকে, মালিক নিয়ে থাকে, সেটা হচ্ছে অতিরিক্ত উত্তোলন হিসেবে আছে। উত্তোলনটা তোমরা খেয়াল করবে যে পণ্য নিল, নগদ টাকা নিল, যাই নিক না কেন সবটা সমষ্টি করে ফেলবে। যদি সাপ্তাহিক হয় তাহলে সপ্তাহে এক বছরে কত টাকা নিল সেটা বের করবে, মাসিক হলে সেটাও বের করবে, করে নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী বসিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এবং আজকের এই ভিডিওটা দেখার পর একতরফা দাখিলা পদ্ধতির যত অঙ্কই তোমাদের আসুক না কেন এই অঙ্কগুলো তোমরা পারবে ইনশাল্লাহ। তো তোমরা বারবার অনুশীলন করতে থাকো, কারণ হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো অনুশীলনের বিকল্প কিন্তু কোনো কিছু নাই। যত বেশি করবে তত বেশি তোমার জানাটা সমৃদ্ধ হবে, তত বেশি ভালো করে তুমি অঙ্কগুলো করতে পারবে। তো সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফেজ।